বিয়ের নিমন্ত্রণ করতে গিয়ে একটি ছেলে একটি জায়গায় আটকে পড়েছিল, ভয়ানক এক ভৌতিক জায়গায়, এবং সেটা ছিল নদিয়া জেলার একটা জায়গা। সেখানে যা যা হয়েছিল আর তার পরে যা হয়েছিল ছেলেটির সাথে এবং তার পরিবারের সাথে, সেটা শুনলে বন্ধুরা আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি। যার সাথে এই ঘটনাটা ঘটেছে, অর্ণব দা, সেই দাদাই কিন্তু আমাকে সরাসরি ঘটনাটা পাঠিয়েছে। অর্ণবদার তখন বিয়ের মাত্র 1 মাস বাকি ছিল। অর্ণবদা চাকরি করত, ইঞ্জিনিয়ার ছিল সে। তার পছন্দের মানুষের সাথেই তার বিয়ে হবে। এইবার যেহেতু সে তার বাড়ির কাছাকাছি চাকরি করে না, একটু দূরে চাকরি করে, তাই সব সময় কিন্তু সে বাড়িতে আসতেও পারে না, সপ্তাহেও বাড়িতে আসতে পারে না। ওই মাস গেলে বাড়িতে আসে, মাত্র 3-4 দিন থাকে, আবার তার চলে যেতে হয়। এটা 2 বছর আগের ঘটনা। তাদের বিয়ের ডেট ছিল জানুয়ারির লাস্ট উইকে। তারা ডিসেম্বরের ওই 20-21 তারিখে রেজিস্ট্রি অফিসে যায়, যেহেতু রেজিস্ট্রির জন্য অ্যাপ্লাইটা করতে হবে। এইবার এই অর্ণবদার না চেনাশোনা একজন দিদি ছিল, সেই দিদি আর কি উকিল, সেই বনগার একটা জায়গায় নিয়ে গিয়েছিল, কোর্টে না, একটা তার স্যার হবে, সেখানে নিয়ে গিয়েছিল। সেখানে গিয়েই তারা রেজিস্ট্রির জন্য অ্যাপ্লাইটা করে এবং অর্ণবদার গার্লফ্রেন্ডও সেখানে গিয়েছিল। সেই দিন আবার অর্ণবদার সেখান থেকে গাড়িতে করে তার মামাবাড়ি বেরিয়ে যাওয়ার কথা। সে মামাবাড়ি নিমন্ত্রণ করবে প্রথম, যেহেতু তার বিয়ের আর মাত্র 1 মাস বাকি আছে, কার্ড সব ছাপানো হয়ে গেছে। আর যেহেতু সে ছুটি পায় না, আর আরেকটা কথা মাঝখানে বলে রাখি, অর্ণবদার মামাবাড়ির সাথে কিন্তু অর্ণবদার নিজের বাড়ির বাড়ির লোকজনের তেমন কিন্তু কোনো সম্পর্ক নেই। এখানে একটু ব্যাপার আছে, যেহেতু অর্ণবদার বাবা না মানুষটা একটু অন্য রকম, তেমন সম্পর্ক কারোর সঙ্গে রাখতে চায় না। আর বিশেষত অর্ণবদার মামাবাড়ির সাথে তার তেমন কোনো সম্পর্কই নেই। তারও কারণ নির্দিষ্ট করে অর্ণবদা বলেছে। অর্ণবদার কিন্তু ভালো নাম অর্ণব নয়, কারণ এখানে ভিতরে অনেক কথাই বলতে হবে। সেই কথা যদি সবাই জানতে পারে বা তাদের কাছে যদি ভিডিওটি পৌঁছয়, তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। তো সেইভাবেই অর্ণবদা বলেছে, এটা কিন্তু আমার আসল নাম নয়, আমি তোমাকে অর্ণব বলেই পরিচয় দিচ্ছি। অর্ণবদার যে বাড়ি, সেখানে কিন্তু প্রত্যেকেই চাকরি বাকরি করতো, সরকারি চাকরি করতো, কেউ আবার বেসরকারি চাকরি করতো, মোটামুটি চাকরিওয়ালা ফ্যামিলি। কিন্তু অর্ণবদার যে মামা বাড়ি, সেখানে কিন্তু সবাই ধান চাষের উপর, মোটামুটি চাষাবাদের উপরে নির্ভরশীল। আর সেই কারণেই নাকি অর্ণবদার বাবা তার মামাবাড়ির সাথে তেমন কোনো সম্পর্ক রাখতো না। এমনকি অর্ণবদার মায়ের সাথেও কিন্তু তার মামাবাড়ির কোনো সম্পর্ক নেই, কারণ এর আগে অর্ণবদার বাড়িতে তার মামাবাড়ির অনেকেই এসেছে, কিন্তু অর্ণবদার বাবা তাদের খুব অপমান করে। সেখানে প্রতিবাদ করতে গেলে অর্ণবদার মায়ের কথা শুনতে হয় এবং সংসারে অনেক অশান্তির সৃষ্টি হয়, যে কারণে সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য, একমাত্র ছেলেকে মানুষ করার জন্য সে বাবার বাড়িও ত্যাগ করে দিয়েছে। কিন্তু অর্ণবদা তার মায়ের শিক্ষায় বড় হয়েছে। সে কিন্তু তার মাকে খুব ভালোবাসে। সে জানে তার মায়ের বাবার বাড়ির প্রতি অনেক ভালোবাসা আছে, শুধুমাত্র সংসারকে টিকিয়ে রাখার জন্য সে সম্পর্ক রাখছে না। ছোটবেলা দেখেই তো সবকিছু দেখে আসছে, তাই যখন সে বড় হয়েছে তখন থেকেই কিন্তু তার মামাবাড়ির সঙ্গে সে সম্পর্ক রাখে। তার বাবার কথাও শোনে না। যেহেতু ছেলে বড় হয়ে গেছে, ছেলের বিপক্ষে আর একটা কথাও বাবা এখন বলতে পারে না। ছেলে এখন চাকরি করে, নিজের মতো থাকে, তার পছন্দের মেয়েকে সে বিয়ে করছে, অতএব তার বাবার কোনো কথাই অর্ণবদা এখন শোনে না। আর এখন চেষ্টা করছে অর্ণবদার মায়ের সাথে তার মামাবাড়ির সম্পর্ক আবার ঠিক করার। কিন্তু যেহেতু সম্পর্ক অনেক বছর ধরেই ভেঙে গেছে, তাই সম্পর্কটার জোড়া লাগাতে পারছে না অর্ণবদার মায়ের সাথে তার মামাবাড়ির। কিন্তু অর্ণবদাকে মামাবাড়ির সকলে কিন্তু ভালোবাসে। আর অর্ণবদার সাথে মাধ্যমিক দেওয়ার পর থেকেই, যখন সে একটু বুঝতে শিখেছে, চলতে শিখেছে একা একা, তখন থেকে কিন্তু তার মামাবাড়ির ভালো সম্পর্ক। তার মাসির ছেলে, তার মামার ছেলে মেয়েদের সাথে ভালোই সম্পর্ক তার। তাই তার কথা যে আমি নিমন্ত্রণ শুরু করব আমার মামাবাড়ি থেকে, তারপরে সব জায়গায় নিমন্ত্রণ যাবে। সেখানে কিন্তু অর্ণবদার বাবা বহুবার বারণ করেছে, ওই বাড়ি নিমন্ত্রণ করার দরকারই নেই, আর যদি করতেই হয় তোর মা নয় ফোন করে বলে দেবে, ওখানে যাওয়ার প্রয়োজনই নেই। কিন্তু ওই যে বললাম, অর্ণবদার সাথে কিন্তু শুধুমাত্র অর্ণবদার সাথেই তার মামাবাড়ির ভালো সম্পর্ক।
আর অর্ণবদার সাথে তার মামার ছেলে মেয়েদের কথা হয়। আর সেখানে অর্ণবদা বলেই দিয়েছে যে আমি অমুক দিন যাব। যেহেতু অর্ণবদা ছুটি পাচ্ছে না, এই যে 4-5 দিনে এসে রয়েছে তার মধ্যে কিন্তু রেজিস্ট্রির অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে, টুকটাক একটু কাজবাজ কমপ্লিট করে নিমন্ত্রণটাও সারতে হবে তার কাছের যে মানুষজন আছে আর কি, যাদের সে নিমন্ত্রণ নিজে থেকে করবে। আর ওদিকে অর্ণবদার মামাবাড়ি কিন্তু ভীমপুর বলে একটা জায়গা আছে, সেখানে তারা এখনও সবাই চাষাবাদের উপরে নির্ভরশীল। কিন্তু অর্ণবদার যে মামার ছেলে মেয়েরা তারা কিন্তু চাকরি বাকরি করছে, তাদের মধ্যে একজন পুলিশ অফিসারও। তো শুধুমাত্র অর্ণবদা সেখানে যাবে বলে তারা সেদিন ছুটিও নিয়েছিল। এইবার কি বলুন তো, ওইসব গ্রাম্য এলাকায় এখনও কিন্তু অতটা আধুনিক হয়ে পারেনি। তারা শীতকালে 7টা, 7:30, 8টার মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়ে, এর বেশি রাত এখনও করে না। যেদিন অর্ণবদার রেজিস্ট্রি অ্যাপ্লিকেশনটা করতে হবে, তার দিদিকে বহুবার করে ফোন করেছে, দিদি আমার মামাবাড়ি যেতে হবে, তুমি একটু তাড়াতাড়ি সমস্ত কিছু প্রসেসটা কমপ্লিট করো না, তাহলে আমি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো। কিন্তু সেই দিন অর্ণবদার দিদি কিছু একটা কাজ ছিল, যে কারণে তাদের ওই 5টার দিকে বেরোতে হয়েছে, যেখানে অর্ণবদার বাড়ি আর কি, সেখান থেকে। আর বনগা যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সমস্ত কাজ কমপ্লিট হতে হতে মোটামুটি 6:30 বেজে গিয়েছিল অর্ণবদার সেখানেই। আর যখন এত রাত হয়ে গিয়েছিল, সন্ধ্যা পেরিয়ে গিয়েছিল, তখন অর্ণবদার বাবা মা ফোন করে বারবার করে বলছিল যে এখন আর যেতে ওখানে হবে না, তুই একটা কাজ করিস, কালকে ভোরবেলা ট্রেনে করে বেরিয়ে যাস, গাড়ি নিয়ে যাওয়ার দরকার পড়বে না। কিন্তু অর্ণবদা শুনছে না। ওই যে বাবার প্রতি অর্ণবদার ছোটবেলা থেকেই রাগ, সে বাবার কথা এখন শুনতেই চায় না। কিন্তু তার মাও বারবার করে বলছে যে বাবা এখন তো অনেক রাত হয়ে গেছে, আর ওই জায়গা কিন্তু ভয়ানক অন্যরকম, আর শীতকাল, রাত্রেবেলায় কিন্তু কিছুই ওখানে থাকবে না, তোর এখন যাওয়ার কোনো প্রয়োজন নেই। জায়গাটা কোথায় বলুন তো, ওই গেদে লোকাল ধরে যেতে হয় ওখানে আর কি। এদিকে অর্ণবদার গার্লফ্রেন্ডকেও অর্ণবদার বাবা মা ফোন করে বেশি কথা বলছে যে তুমি কেন বারণ করতে পারছো না। এদিকে মেয়েটাও ভাবছে যে অর্ণবদা যাবেই, কারণ সে এখন কোনো মতেই কোনো কথা শুনবে না। তাকে অবশ্য 2-1বার বারণও করেছে, বলেছে, ভালোভাবেই বলেছে যে তোমার এখন যাওয়ার দরকার নেই, তুমি কালকে চলে যেও। কিন্তু অর্ণবদা শুনতে রাজি নয়। তার মধ্যে জেদ চেপে গেছে যে আমার ওখানে যেতেই হবে। এইদিকে অর্ণবদা তার বাবা মাকে ফোন করে বলছে যে দেখো, ওরা আমার জন্য রান্না করে বসে রয়েছে, ওরা এখন চাকরি বাকরি করছে, আর তাছাড়া আমার জন্য ছুটি নিয়ে রয়েছে, আমি কি করে এখন না যাই, ওরা তো কষ্ট পাবে। অর্ণবদা বাবা কিন্তু অনেক বেশি কথাও বলেছিল যে রান্না করে বসে রয়েছে তো কি হয়েছে, এত রাতে যাওয়ার দরকারই নেই, ওখানে যাওয়ারই দরকার নেই। কিন্তু অর্ণবদার মা তবুও বলেছিল যে বাবা তুই চলে আয়, তুই কালকে যাস। কিন্তু ছেলে কোনো মতেই রাজি হবে না। আর সেখানে অর্ণবদার মা এবং অর্ণবদার গার্লফ্রেন্ড দুজনেই বুঝতে পেরেছিল সে যখন যাবেই, অতএব পিছু টেনে কাজ নেই। তাই তারা ঠাকুরের নাম স্মরণ করেছিল আর বলেছিল যে ঠিক আছে, সাবধানে যেও, আর সাবধানে ফিরে এসো, এবং আস্তে আস্তে বাইক চালিয়ে যেও, কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই। তখন অর্ণবদা চলে গেল গাড়ি নিয়ে অন্যদিকে, আর অর্ণবদার যে দিদি সে স্কুটি নিয়ে গিয়েছিল কিন্তু সে বনগার ওই জায়গায়, তখন তার স্কুটিতে করে অর্ণবদার গার্লফ্রেন্ড তাদের বাড়ি চলে গেল। এদিকে অর্ণবদা কিন্তু তার মামাবাড়ি মাসিবাড়ি কিন্তু পাশাপাশি, ওই মোটামুটি হয়তো 10-12 মিনিটের ডিস্টেন্স হবে যাতায়াতের। তো অর্ণবদা এর আগে অনেকবারই এসেছে, কিন্তু সেটা ট্রেনে করে এসেছে। ট্রেন থেকে নামার পরে না বাস ধরতে হয়, তারপরে আবার অটো ধরতে হয়, অনেক ঝামেলা আছে। তো সেই কারণে হয়তো অর্ণবদা বাইক নিয়ে বেরিয়েছিল, কিন্তু ওই যে লেট হয়ে গেল এখানে, আর সে যাবেই, যেহেতু ওরা রান্না করে বসে রয়েছে, অফিস ছুটি নিয়েছে, সেইভাবে ওরা খারাপ ভাবে বলে সেই রাত্রেবেলা গেছে। অনেকটা সময় লাগবে, মোটামুটি বনগা থেকে 40, 35, 50 কিলোমিটার তো হবেই, অনেকটা গেছে। এইবার যেহেতু ওই যে বললাম গাড়ি নিয়ে তো আগে যায়নি, ম্যাপ দেখে দেখে যাচ্ছে, তো ম্যাপে কি সব সময় সঠিক দেখায় না। তো যখন তাদের বাড়ি কাছাকাছি চলে এসছে, মোটামুটি এখন ওই 1 ঘন্টা মতো লাগবে, তখন অর্ণবদা তার মাসির ছেলেকে ফোন করেছিল। ফোন করে বলছে যে দেখ রাত হয়ে গেছে, তো এরকম ব্যাপার, কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয় বলতো, সোজাই যাব, মেন রোড ধরেই যাব। তখন আবার কি করেছিল অর্ণবদার ওই মাসির ছেলে, সে বলেছিল যে শোন, একটা শর্টকাট রাস্তা আছে, সেই শর্টকাট রাস্তা দিয়ে আসলে তুই দেখবি অনেক তাড়াতাড়ি পৌঁছতে পারবি। তোকে একটা কাজ করছি, আমি আমার হোয়াটসঅ্যাপ লোকেশনটা তোকে সেন্ড করে দিচ্ছি, তুই সেই মতো করেই চলে আয়। ভালো কথা। সেইভাবে অর্ণবদা শুরু করেছে তার যাতায়াত। যে রাস্তা দিয়ে সে ভেবেছিল যাবে, সেই রাস্তা দিয়ে কিন্তু সে কোনো মতে আর যাচ্ছে না, অন্য রাস্তা এবার ধরেছে। ম্যাপ দেখে দেখে যাচ্ছে। ডিসেম্বরে তখন ওই 21-22 তারিখ হবে, বুঝতে পারছেন, ঠান্ডাও প্রচুর পড়েছে, কুয়াশা চারিদিকে। 9টা কিন্তু অলরেডি বেজেই গেছে।
অর্ণবদা চলতে শুরু করেছে এক রাস্তা দিয়ে। কিন্তু যখন অর্ণবদা গাড়ি চালাচ্ছে তখন যেন কেমন লাগছে, কারণ যে রাস্তা দিয়ে এখন অর্ণবদা যাচ্ছে সেখানে আশেপাশে একটা বাড়ি নেই, দূর দূরান্তে কোনো বাড়ি নেই, ফাঁকা মাঠ, চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর মাঝখান দিয়ে ছোট রাস্তা। রাস্তা কিন্তু আর শেষ হচ্ছে না। 15, 20, 30 মিনিট সে গাড়ি চালিয়েই যাচ্ছে একটা নির্দিষ্ট গতিতে, কিন্তু রাস্তা তার শেষ হচ্ছে না। অর্ণবদা ভাবছে যে এরপরে আর কত দূর, কিন্তু ম্যাপে দেখাচ্ছে সোজা চলে যাও, আরও যেতে হবে তোমাকে 7-8 কিলোমিটার, পুরো সোজা, না ডান দিক না বাঁ দিক, তোমাকে সোজা ধরে যেতে হবে। মাঠ, বুঝতে পারছেন? তারপরে আবার শীতকাল, কোনো কিছু দেখা যাচ্ছে না। আস্তে আস্তে গাড়ি চালিয়ে সে যাচ্ছে, চলেই যাচ্ছে, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। অর্ণবদা বরাবরই সাহসী মানুষ, আর সত্যি কথা বলতে এটা মানতেই হবে যে ছেলেদের মধ্যে একটু সাহস তুলনামূলক মেয়েদের থেকে ভালোই বেশি থাকে। তো অর্ণবদা ওইসব না ভয় পাচ্ছে না, যে আমি যেটা বলতে চাইছি ভূত প্রেত এসবের একটুও ভয় লাগছে না, কিন্তু একটু মনটা খারাপ লাগছে যে চারিপাশে কোনো বাড়ি ঘর নেই। এতটা গাড়ি চালিয়ে আসলাম কিন্তু বাড়ি কোনো কিছু দেখতে পাচ্ছি না, কেমন একটা অদ্ভুত লাগছে না? চারিদিকে তাকিয়ে দেখছে যে কুয়াশা ঘেরা, কিন্তু বোঝা যাচ্ছে চারিপাশে মাঠ রয়েছে। চলেই যাচ্ছে, হঠাৎ করে না একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছে। কেন? সামনে না একটা ব্রিজ মতো আছে, দেখবেন কিছু কিছু রাস্তায় আছে না একটু হালকা ব্রিজ মতো দেওয়া থাকে, একটু উপর দিকে গিয়ে আবার নিচের দিকে নেমে যেতে হয়। তো অর্ণবদা দেখতে পাচ্ছে সামনে একটু উঁচু, মানে পাহাড়ি এলাকার মতো উঁচু রয়েছে, তারপরে হয়তো নিচু থাকবে, কিন্তু ওই যে উপর দেখাচ্ছে না সামনের দিকে, তার পিছনে যে কি আছে এটা বোঝা যাচ্ছে না। তো অর্ণবদা তখন ভাবছে যে গাড়ি কি আমি চালাবো যদি ওই পাশে কোনো রাস্তা না থাকে বা কিছু অন্যরকম ব্যাপার হয়, কি করব? অর্ণবদা বাইক থেকে নামার পরে না একটু উপরে উঠেছে, ব্রিজ মতো। উপরে ওঠার পরে যখন সে তার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করেছে, তার মাথা ঘুরে গেছে পুরো। সামনে কোনো রাস্তা নেই, ওই যে একটু ব্রিজের ওপরে দাঁড়ালো, সামনে একটা খাল, পুরো লম্বা করে খাল রয়েছে। মনে হচ্ছে যে তাকে ওই পারে যেতে দেবে না বলে ওই খালটা ওখানে বানানো হয়েছে। রাস্তা বন্ধ রয়েছে, না খালের ওই পারে আবার রাস্তা আছে, কিন্তু একটা বাইক কি করে জলের মধ্যে দিয়ে সে নিয়ে যাবে? একটা অদ্ভুত ব্যাপার না? তখন কিন্তু অর্ণবদার গা হাত পা পুরো শিউরে উঠেছে, ভয়ে পেয়েছে অর্ণবদা। না, সেটা স্বাভাবিক ভয় ছিল না, প্রচণ্ড ভয় পেয়েছিল সে। কারণ যেখানে দেখাচ্ছে ম্যাপে যে সোজা চলে যাও, আরও চলে যাও, তারপরে তুমি একটা গ্রামে উঠতে পারবে, কিন্তু না, সেখানে রাস্তা বন্ধ রয়েছে, সামনে খাল রয়েছে, আর সবথেকে ভয়ানক ব্যাপার, পাশে রয়েছে ভৌতিক অনেক গাছ। একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে চারিপাশ থেকে। অর্ণবদা কেমন একটা লাগছে যে আমি এখানে আসলাম কেন, এতটা দূরে এখানে আসলাম। অর্ণবদা না সত্যি কাঁদতে ইচ্ছে করছিল। অর্ণবদা বলছে তুমি বিশ্বাস করবে না কি ভয়ানক ব্যাপার সৃষ্টি হয়েছিল আমার সাথে। আমি ভাবছি, মানে আমার এই কারণে কাঁদতে ইচ্ছে করছিল যে আমি কতটা সময় ধরে একা একা এখানে এসেছি, আমার তো ব্যাক নিশ্চয়ই করতে হবে, কিন্তু আমি আবার ব্যাক করে এতটা আবার যাব, যেহেতু অনেকটা রাস্তা এখানে এক্সট্রা চলে আসতে হয়েছে, গাড়ির তেল ফুরিয়ে যাবে না তো? কারণ গাড়িতে মোটামুটি সে তেল ভরেই এনেছে শেষের পথে। সত্যি তার গাড়ির তেল শেষের পথে, যদি মাঝ রাস্তায় তেল শেষ হয়ে যায় তাহলে কিন্তু এর থেকে ভয়ানক আর কিচ্ছু হবে না। অর্ণবদা তখন তার মাসির ছেলেকে ফোন করেছে। সে তখন কি বলছে জানেন? তুই ওইদিকে গেলি কি করে? ওদিকে তো কোনো রাস্তা নেই, মানে রাস্তা অবশ্যই আছে, মানে ওদিক থেকে যাওয়ার কোনো রাস্তা নেই যে ওখান থেকে গিয়ে তুই অন্য কোনো গ্রামে উঠতে পারবি। ওটা তো ভয়ানক রাস্তা, ওটা তো মাঠের রাস্তা রে, তুই মাঠের রাস্তায় গেলি কি করে? বলছে আমাকে তো ম্যাপে এটাই দেখালো, আমি তো ম্যাপ শর্টকাট এটাই মনে হলো, বা তুই তো এটাই বললি। বলছে আমি ওটা বলিনি, তুই রাস্তা ভুল করে ফেলেছিস। ভাবুন, এতটা আসার পরে ভয় তো লাগছিল, আমি যে বললাম যে ফাঁকা রাস্তা তো তাই একটু ভয় করছিল, আর এখানে দাঁড়ানোর পরে অসম্ভব ভয় করছিল। এখন সে ভাবছে যে আবার সে ফেরতে যাবে কি করে। অর্ণবদার সেই মাসির ছেলে প্রচণ্ড ভয় পেয়ে গেছে, মানে স্বাভাবিক ভয় পাওয়ার কথা, কারণ জানে যে এদের সাথে তেমন সম্পর্ক নেই, যদি খারাপ কিছু ঘটে যায় তাহলে অর্ণবদার বাবা ওদের ছাড়বে না।
এমনি খারাপ সম্পর্ক, তারপরে তো আরো ভয়ানক সম্পর্কের সৃষ্টি হবে। এদিকে অর্ণবদার মায়ের সাথে কিন্তু তার ওই মাসির ছেলে মোটামুটি কথা বলে, মানে মোটামুটি বলতে যদি দরকার হয় তাহলে কথা বলে, এমন না যে কথা বলে না। কিন্তু অর্ণবদার যে মাসি এবং অর্ণবদার মায়ের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই, কোনো কথা হয় না। তো অর্ণবদার মা ফোন করেছে ওদিকে, যখন শুনতে পেল যে ছেলে রাস্তা ভুল করেছে, তাহলে বুঝতে পারছেন অর্ণবদার মায়ের কতটা টেনশন হয়। অর্ণবদার গার্লফ্রেন্ড কিন্তু এখনো জানে না যে সে রাস্তা ভুল করেছে। এদিকে অর্ণবদাকে ফোনে পাচ্ছে না, কারণ তার ফোনে নাকি এখনো নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। এই যে কথা বলছিল অর্ণবদা তার মাসির ছেলের সঙ্গে, তখন কিন্তু কথা বলতে বলতে ফোনটা কেটে গিয়েছিল, না কথাবার্তা কমপ্লিট হয়ে গিয়েছিল, আরো কিছু হয়তো বলতো, ফোনটা কেটে গিয়েছিল, পরে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। এদিকে অর্ণবদার গার্লফ্রেন্ড সমানে তাকে ফোন করে যাচ্ছে, কিন্তু ফোনে পাচ্ছে না। তারপরে হয়তো ভাবছে যে হতে পারে যে নেটওয়ার্কের সমস্যা। তখন অর্ণবদার গার্লফ্রেন্ড তার হবু শাশুড়ি মাকে ফোন করে যে অর্ণব এখন কোথায় আছে, কোনো কিছু কি শুনেছো, ফোন করেছিল? তো বলছে যে ও তো ফোন করেনি, ওর সঙ্গে কথা হয়নি, ফোনে পাচ্ছি না, আমাকে তোমার ওই দাদা ফোন করেছিল, বলল যে রাস্তা হারিয়ে ফেলেছে। এদিকে তো অর্ণবদার গার্লফ্রেন্ডও প্রচণ্ড ভয় পেয়ে গেছে যে রাস্তা হারিয়ে ফেলেছে, এখন কি করবে। এবার অর্ণবদার প্রতি কিন্তু ভরসা সবারই আছে, কারণ অর্ণবদা এমনি খুব স্মার্ট ছেলে, সমস্ত কিছু ভালো বোঝে। রাস্তা হারিয়ে ফেলেছে মানে নিশ্চয়ই সে রাস্তা আবার খুঁজে ফেলবে, একটু চিন্তা হচ্ছে। কিন্তু ওরা কিন্তু এখনো জানে না যে অর্ণবদা কোথায় চলে গেছে। রাস্তা ভুল হতেই পারে যে মেইন রাস্তা দিয়ে হয়তো অন্য কোনো গলিতে চলে গেছে, ওই রাস্তা না। একটা ছেলে মানুষ মেয়ে মানুষ এখন সবাই রাস্তা ভুল করলে আবার সঠিক রাস্তায় আসতেই পারে, কিন্তু ওরা তো এখনো জানে না। কারণ অর্ণবদার মাসির ছেলে কিন্তু ওদের বলেনি, মানে অর্ণবদার মাকে বলেনি যে ভাই এরকম রাস্তা ভুল করেছে আর সে এখন মাঠের মধ্যে ভয়ানক রাস্তা চলে গেছে, এটা তো আর বলেনি। এটাকে আর বলা যায়? জানে তো যে মাসি চিন্তা করবে। যাই হোক, এবার অর্ণবদার একটু কথাটা বলি। অর্ণবদা তখন সামনে এসে আবার বাইকটা ঘোরালো, বাইক ঘুরিয়ে জোরে এবার বাইক চালাচ্ছে, কারণ সে জানে এই রাস্তায় কাউকে দেখতে পাবে না, কেউ রাস্তায় নেই, কারণ পুরো ফাঁকা রাস্তা তো। আর রাস্তায় মোটামুটি করে চিনে গেছে, রাস্তা ভাঙাচোরা আছে, কিন্তু অতটাও খারাপ রাস্তা না যে জোরে চালালে কোনো ভয়ানক কিছু হয়ে যেতে পারে। অর্ণবদা জোরে বাইক চালাচ্ছে, কারণ যে করেই হোক এই রাস্তাটা তার শেষ করতেই হবে। আর রাস্তা কিন্তু একটু রাস্তা না, মোটামুটি প্রায় 25, 30, 35 মিনিট মতো রাস্তা, সেটা হয়তো জোরে চালালে আর একটু তাড়াতাড়ি সে পৌঁছতে পারবে। অর্ণবদা এখন জোরে বাইক চালাচ্ছে, তার মনে হচ্ছে এই ভয়ানক জায়গা থেকে তাকে বেরোতে পারলে হয়। কখন সে বেরোবে? মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো সে গাড়ি চালিয়েছে, তার মধ্যেই হঠাৎ করে সে সামনে দেখতে পায় চুল ছেড়ে দেওয়া বয়স্ক, হ্যাঁ তাকে দেখে তার বয়স্কই বলে মনে হয়েছে, পেছন দিক থেকে দেখেছিল, রাস্তার পুরো মাঝখান দিয়ে হেঁটে চলেছে। ওই যে বললাম রাস্তায় কুয়াশা রয়েছে, তো সামনে একটুখানি দেখা যাচ্ছে, তার উপরে কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু সে অবাক হয়ে গেল যে কুয়াশা ভেদ করে অনেক দূর পর্যন্ত দেখা গেল যে একজন বয়স্ক মানুষ, চুল ছাড়া, এমনকি সাদা শাড়ি পরা একজন সামনে দিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছে। আর যেহেতু অর্ণবদার বাইকের স্পিডটা ছিল অনেকটা, হঠাৎ করে সে বাইকের ব্রেক চেপে ধরেছে, আর বাইকের চাকা পুরো পিছন দিক থেকে উঠে গেছে, পড়েও যেত, কিন্তু নিজেকে সত্যি সামলে এসে নিয়েছে। যেই বাইকটা সামলে নিয়েছে, সামনে তাকিয়েছে, কাউকে সে দেখতে পায়নি, কোথাও একটা মানুষ নেই। অর্ণবদার শরীর পুরো শিউরে উঠেছে, গায়ের রোম খাড়া হয়ে গেছে, এতটা ভয়ানক ব্যাপারের সৃষ্টি হয়েছিল তখন। অর্ণবদা ভাবছে যে পড়ে গেছি, বহু সমস্যায় পড়ে গেছি আমি, এখান থেকে বেরোতে হবে। আর সামনে যদি কিছু দেখি তাহলে দাঁড়ানো যাবে না, পুরো সোজা উড়িয়ে দেব। যে মানুষটা আগে এইসব কোনোদিন বিশ্বাস করেনি, তার এখন ভয় করছে, সে বিশ্বাস করতে আরম্ভ করেছে যে না, কিছু একটা তার সাথে ঘটছে এবং এখানে কোনো মতেই দাঁড়ানো যাবে না। তারপরে সে আরও 15 মিনিট গাড়ি চালিয়েছিল। 15 মিনিট গাড়ি চালানোর পরে তার বাইকের তেল গেছে ফুরিয়ে, না তেল নেই বাইকে। আর এখনও তার যেতে হবে আরও 10 মিনিট, 7-8 মিনিট যাওয়া যেত জোরে চালালে। কিন্তু যেখানে তার বাইকের তেল ফুরিয়ে গেছে সেখানে আশেপাশে তো কোনো বাড়ি নেই, চারিপাশে শুধু ধুধু মাঠ। অর্ণবদা তখন ভাবছে আমি কি করব। তখন অর্ণবদা তখন ফোন করার চেষ্টা করছে, কারণ এর আগেও একবার ফোন করেছিল, ফোনে পায়নি, ফোনে নেটওয়ার্ক ছিল না, মানে যায়নি ফোন আর কি। তখন দেখলো যে না, ফোনে নেটওয়ার্কটা আছে। অর্ণবদা তার মাসির ছেলেকে আবার ফোন করলো, বলছে আমি এরকম আটকে আছি, গাড়ির তেল ফুরিয়ে গেছে। কি ভয়ানক ব্যাপার ভাবুন। সেই সময় অর্ণবদা বাইক ঠেলে ঠেলে আসছে, আর যে মানুষ আজও পর্যন্ত কোনো দিনও ভগবানের নাম স্মরণ করেনি
সে তখন ভগবানের নাম স্মরণ করছে আর আস্তে আস্তে আসছে। চারিপাশে কিভাবে হাওয়া দিচ্ছে। সে জ্যাকেট পরেছিল, অনেক শীতের পোশাক পরেছিল, কিন্তু শীত তার মানাচ্ছিল না, এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল। আর যেহেতু মাঠ, তো বুঝতেই পারছেন চারিদিকে মাঠ, কোনো বাড়িঘর নেই, আর কতটা তার ঠান্ডা লাগছিল। সেইভাবে সে বাইক ঠেলে ঠেলে আসছে। প্রায় ঠেলতে ঠেলতে 15 মিনিট হয়ে গেছে। তার মধ্যে সে দূরের থেকে দেখতে পাচ্ছে যে একটা ট্রাক্টর আসছে দূরের থেকে। তার মনে হলো যে না, এটা ভয়ানক কিছু হতে পারে না, একটা কোনো মানুষই আসছে। আর এদিকে যেহেতু বাইকের হেডলাইটটা জ্বালানো ছিল, দূরে থেকে ট্রাক্টর যে কাকু, সেও ভাবছে যে এখান থেকে একটা মানুষ আসছে কি করে। সেও তো ভয় পেয়ে গেছে যে এদিকে তো এই রাত্রেবেলা কোনো মানুষ আসবে না, তারপর একটা বাইক আসছে ঠেলে ঠেলে। সেও পুরো অবাক হয়ে গেছে। হঠাৎ করে সে এইদিকে না এসে দাঁড়িয়ে পড়েছিল, মনে হয় ভয় পেয়েছে কিছু একটা হয়েছে, সে দাঁড়িয়ে পড়েছে। এদিকে অর্ণবদা ভাবছে যে দাঁড়িয়ে পড়লো কেন ট্রাক্টর ওই মানুষটা। অর্ণবদা আবার একটু জোরে ঠেলার চেষ্টা করছে। আরও কিছুটা এগিয়ে এসে ট্রাক্টর কাকুর সামনে আসলো। একজন বয়স্ক কাকু, বয়সে কত হবে, 64-65 মতো হবে। তো সে কাকু বুঝতে পেরেছে না কোনো মানুষই হবে, আর দেখে কাকু বুঝতে পেরে গেছে যে ইনি নিশ্চয়ই রাস্তা ভুল করে এখানে এসেছে। বলছে কি হয়েছে বাবা, তুমি রাস্তা ভুল করেছো? বলছে আর বলবেন না কাকু, রাস্তা ভুল হয়ে গেছে। বলছে ভুলটা করলে কি করে? বলছে আসলে আমাকে আমার দাদা ম্যাপ পাঠিয়েছিল, সেই ম্যাপ দেখে দেখে আসছিলাম, চলে এসেছি এই রাস্তায়। বলছে তুমি করেছোটা কি? তুমি জানো এই রাস্তা কতটা ভয়ানক রাস্তা? এখানে আমার আসতে হলে অনেক কিছু ভেবেচিন্তে এখানে আসতে হয়। না, তেমন কোনো অসুবিধা কারোর হয়নি, কিন্তু এটা ভয়ানক রাস্তাই। সত্যি এখানে ভৌতিক রাস্তা বলেই মনে করা হয় এটাকে। আর রাত্রেবেলা তো ভয়ানকই হবে, দিনের বেলা হয়তো কোনো সমস্যা হবে না। এখানে চাষবাস করতে অনেকেই আসে, কিন্তু মাঠে রাস্তা দেখবে, যে কোনো রাস্তায় এরকম খালের রাস্তাগুলো একটু ভয়ানক হয়। আমি অনেক কিছু সাথে নিয়ে তারপরে মাঠে আমার আসতে হয়। তুমি এখানে কতটা গেছিলে? বলছে আমি গেছিলাম ব্রিজ পর্যন্ত। তখন সেই কাকু বলছে তুমি বলছোটা কি, তুমি ব্রিজ পর্যন্ত চলে গেছিলে? তুমি ওখান থেকে আসলেও বা কি করে, তোমার ভয় লাগলো না? বলছে কাকু ভয় পেলে চলবে কি করে বলুন তো, তখন তো আর বলতে পারছে না ভয় পেয়েছিলাম, এই ব্যাপার হয়েছে। বলছে না না, অতটা ভয় লাগছিল না, ভাবলাম যে এখান থেকে বেরোতে পারলে হয়, কিন্তু দেখুন গাড়ির তেল এরকম ফুরিয়ে গেছে। বলছে একটা কাজ করো, এখান থেকে তো অনেক রাস্তা, আরো অনেক রাস্তা তোমাকে যেতে হবে। তুমি যদি বাইক চালাতে তাহলে তাড়াতাড়ি পৌঁছতে পারতে, হেঁটে এখন যাবে, বুঝতে পারছো কতটা ভয়ানক রাস্তা এটা। এই কথা বলতে বলতে ওই অর্ণবদার মাসির ছেলে আবার অর্ণবদাকে ফোন করেছে। ফোন করে বলছে যে আমি চলে এসেছি অনেকটা, তুই যেখানে আছিস সেখানে লোকেশনটা আমাকে পাঠা, আমি যাচ্ছি, তোর চিন্তা করতে হবে না, আমি তেল নিয়ে যাচ্ছি। অর্ণবদা শুনে একটু স্বস্তি পেল। আর এই যে কথোপকথনটা শুনতেও পেয়েছে, কারণ ফোনটা লাউডে দেওয়া ছিল ওই কাকু। তখন কাকু বলছে ঠিক আছে বাবা, আমি তোমার জন্য এখানে দাঁড়াচ্ছি, তুমি আমার ট্রাক্টরের এখানে উঠে বসো, একটু জায়গা আছে বসতে পারবে, ওখানে একা একা দাঁড়াতে হবে না, তুমি বসো। তোমার ওই দাদা নাকি আসুক, এখানে তো আসতে পারবে। বাড়ি কোথায়? বলছে ভীমপুর। বলছে ও চিনবে, রাস্তা চিনবে, ওখানে আসুক, তারপরে তুমি যেও, আমি তোমার সাথে আছি। সত্যি মানুষটা প্রচণ্ড পরিমাণে ভালো ছিল। তার অনেক পরেই অর্ণবদার ওই মাসির ছেলে আসলো, অর্ণবদাকে তেলটা দিল। তারপরে অর্ণবদা আর অর্ণবদার মাসির ছেলে অর্ণবদার মাসি বাড়িতে যায়। মামা বাড়িতে ঢোকেনি, মামা বাড়ি কালকে সকালে হয়তো যাবে, মাসি বাড়িতে যায়। সেখানে গিয়ে অর্ণবদার মাসি বাড়ি থেকে একটু ভুল করে ফেলেছিল, কিছু হয়তো খাওয়ানো তাকে দরকার ছিল, জল পড়া বলে না, দেখবেন যদি কোনো মানুষ ভয় পায় না, এটা করা উচিত, আমরা তো কুসংস্কার মানি না, কিন্তু মাঝে মাঝে একটু হলেও মানতে হয়। কতটা পরিমাণে ভয় পেয়েছে, ভয়ানক রাস্তা দিয়ে এসেছে, আসলে ওরাও না জানতো। কিন্তু অর্ণবদার মাসি তো শরীর খারাপ, আর যেহেতু বললাম ওরা সকাল সকাল শুয়ে পড়ে, তো এই অর্ণবদার কিন্তু মাসি এবং অর্ণবদার যে দাদার যে বউ আর কি, তারা কিন্তু না শুয়ে পড়েছিল, ঘুমিয়ে পড়েছিল খাওয়া দাওয়া করে। যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে, অর্ণবদার দাদা জেগেছিল। অর্ণবদা যাওয়ার পরে ওদের না মাথায় নেই, ঘুম থেকে হয়তো তুলতো অর্ণবদার মাসির ছেলে, কিন্তু অর্ণবদা বলছে এখন কাউকে ডাকতে হবে না, আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। কিন্তু এই যে অর্ণবদা ভয় পেয়েছে, ভয় তো অবশ্যই সে পেয়েছে, যতই সে বলুক না কেন, পরে বলছেন আমি ভয় পেয়েছিলাম, কিন্তু কাউকে আমি বলতে চাইছিলাম না। আর সকালবেলা উঠে আমাকে তখন মাসি বলছিল যে আমাকে রাত্রে কেন তোরা ডাকলি না, তোকে অন্তত আমার একটু লোহা পড়া কিছু দিয়ে গরম জল করে দেওয়া উচিত ছিল, তাহলে খারাপ জিনিসটা পরবর্তীকালে ঘটতো না। অর্ণবদা যাওয়ার পরে ওরা রুটি মাংস করে রেখেছিল, অর্ণবদা জাস্ট হাত মুখটা ধোয়ার পরে কিচ্ছু আর করেনি, মাংস ভাত খেতে বসে গেছিল। ভাত না, রুটি করেছিল, রুটি আর মাংস খেয়েছিল। খাওয়ার পরে অর্ণবদার রাত্রেবেলায় ধুম জ্বর,
সে যে কি পরিমাণে জ্বর তার উঠেছে, সে কাঁপছে এবং ভুল বকছে, প্রচন্ড পরিমাণে ভুল বকছে। আর মাঝে মাঝে ভয়ানক কথাবার্তা বলছে, কারণ সে ঘুমিয়েছিল অর্ণবদার মাসির যে ছেলে তার সাথে। আর অর্ণবদার মাসি এবং মাসির যে বৌমা, সে একটা ঘরে শুয়েছিল। অর্ণবদার মেশো তখন বেঁচে ছিল না। এদিকে রাত্রেবেলায় তার ভাইয়ের ওরকম অবস্থা দেখে অর্ণবদার মাসির ছেলে প্যারাসিটামল ছিল, তাকে খাইয়ে দিল, কিন্তু জ্বর পড়েনি। সারা রাত ধরে জ্বর, সকালবেলা ঘুম থেকে সে উঠতে পারেনি। এদিকে মাসিরা সবাই কথাটা শুনে তো ভয় পেয়ে গেছে যে একটা ছেলের এরকম অবস্থা হলো আমাদের বাড়িতে এসে। আর বুঝতেই তো পারছে ওদের সাথে সম্পর্ক তো ভালো না। ভয় লাগছে আরো অন্য বিষয়ে, যে এইগুলো জানতে পারলে অর্ণবদার বাবা হয়তো আবার অনেক কথা বলবে, কারণ অর্ণবদার বাবার কথাবার্তা না খুব খারাপ, খুব খারাপ খারাপ কথা বলে, কেউ মেনে নিতে পারে না। সকালবেলা অর্ণবদাকে তো ডাক্তারের কাছে নিয়ে যাবে না, ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেনি, কারণ অর্ণবদা বিছানা থেকে উঠতেই পারছে না। দূরের থেকে একজন ডাক্তারকে আনা হয়েছিল। ডাক্তার দেখে কি বলবে, জ্বর এসছে, জ্বরে ওষুধ ওষুধ দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। এদিকে অর্ণবদা যখন মায়ের সাথে কথা বলছে, খুব ভালো করে কথা বলছে। দেখবেন অনেক সময় হয় না, আমাদের শরীর খারাপ হয়, কিন্তু যখন আমরা কথা বলি কারোর সাথে আর তাকে বলা যাবে না আমার শরীরটা খারাপ, তখন কষ্ট হলেও আমরা স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করি। তেমনি অর্ণবদা জানে তো যে তার বাবা কেমন, যদি জানতে পারে আমার শরীর খারাপ হয়েছে, তাহলে আমার উপর রাগ করবে না, রাগ করবে এদের উপরে, আবার দুটো কথা না শুনিয়ে দেয়। আর অর্ণবদা চায় তার বিয়েতে তার মাসি মামাবাড়ি থেকে সবাই যাক। সেই কারণে তো প্রথম নিমন্ত্রণ তার মামাবাড়ি মাসি বাড়ি করতে গেছে না। এদিকে অর্ণবদা খুব ভালোভাবেই কথা বলেছে। মা তো বুঝতে পারে না। মা বলছে, তোর এরকম মানে কথা শোনাচ্ছে কেন? বলছে, মা ঠান্ডা লেগে গেছে, রাত্রেবেলা এরকম গাড়ি চালিয়েছি তো সেই কারণে। বলছে, আচ্ছা ঠিক আছে, কখন আসবি? বলছে, তো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি। অর্ণবদার গার্লফ্রেন্ড ফোন করেছে, তাকেও সেম কথা বলেছে যে এই ব্যাপার, আমি সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। অর্ণবদার গার্লফ্রেন্ড আবার জিজ্ঞেস করেছিল, রাস্তা হারিয়ে ফেলেছিলে কোথা থেকে? বলছে, আমি মেইন রোড থেকে গলির মধ্যে ঢুকে গিয়েছিলাম। বলছে, আচ্ছা ঠিক আছে। কিন্তু অর্ণবদা ফোন রাখার পরে আরো শরীর খারাপ লাগছে, কারণ সে অনেকটা সময় কথা বলেছে স্বাভাবিকভাবে, যেটা সে অনেক কষ্ট করে বলেছে, তাই আরো শরীরটা খারাপ লাগছে প্রচন্ড পরিমাণে। আর এখন সে ভুল বকছে। সকালে সে খেতেই পারেনি, কত চেষ্টা করলো তার মাসি তাকে খাইয়ে দেওয়ার, কিন্তু সে খেতে পারছে না। 1-2 গ্রাস দিয়েছে ভাত মুখে, পুরো 2 গ্রাস ভাতই বমি করে দিয়েছে সে। এদিকে বিকেল হয়ে যায়, ছেলেকে ফোন করতে, ছেলে ফোন তুলছে না। তখন অর্ণবদার মা অর্ণবদার মাসির ছেলেকে ফোন করে। এদিকে তখন তার মাসি জানায়, না মাসি কথা বলেনি অর্ণবদার মার সাথে, কারণ সম্পর্ক সত্যি খুব খারাপ হয়ে গেছে ওদের মধ্যে। তখন অর্ণবদার যে মাসি তার ছেলেকে বলে যে একটা কাজ কর, তোর মাসিকে সমস্ত কথাই মোটামুটি করে বল, যে শরীরটা খুব খারাপ, জ্বর এসছে, ও একটু সুস্থ হোক তারপরে যাবে। তার মাসিকে বলেছে। এবার মাসিকে বলা মানে তার বাবা তো শুনতেই পেয়েছে, সে তো আবার রেগে গেছে যে শরীর খারাপ হলো কি করে, জ্বর হয়েছে, তাহলে কি ওখানে থাকবে নাকি? কতদিন থাকবে ওখানে? ওর অন্য কোনো কাজ নেই? এরকম তো বলেই যাচ্ছে। এর মধ্যে কি করেছে অর্ণবদার যে মাসি, সে আবার পাশে কারোর কাছ থেকে জলপড়া নিয়ে এসছে, জলপড়া খেতে দিয়েছে অর্ণবদাকে। সত্যি সেটা খাওয়ার পরে একটু ভালো লাগছে, জ্বরটা পড়েও গেছে। তো অর্ণবদা ভাবছে, আমি তো এখানে মানে বেশি সময় কাটাবো না, তাড়াতাড়ি করে একটু ভাত খেলো না, অন্য কিছুতে খেতে পারেনি, অল্প একটু সেদ্ধ ভাত খেয়েছে, অন্য কিছু আর মুখে রুচ্ছে না। ওটা খাওয়ার পরে সে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়েছে। তাকে সবাই বারবার করে বলছিল যে এখন থেকে যাও, কালকে যেও, কিন্তু সে শুনতে চায় না, কারণ তার এখনো প্রচুর কাজ বাকি, তারপর তার অফিসেও তো যেতে হবে। এইদিকে মা বাড়ির সবাই কিন্তু চলে এসেছিল, শুনেছে যে অর্ণব এসছে, শরীরটা অসুস্থ এরকম ব্যাপার। ওরা সবাই এসছে, ওদের হাতে কার্ড দিয়ে দিয়েছিল অর্ণব যখন তার শরীরটা একটু ঠিক হয়েছিল। আর যখন অর্ণবদা চলে আসে বাইকে করে, তখন কিন্তু অর্ণবদার যে মামার ছেলেরাও এসেছিল, তারাও বলছিল যে কেউ একজন তোকে অন্তত এগিয়ে দিয়ে আসি। কিন্তু অর্ণবদা বলছে, না যেতে হবে না, আমার শরীরটা এখন ভালো লাগছে। অনেকটা সময় সে এসছে, কিন্তু যখন সে রানাঘাট বনগার একটু মাঝামাঝি, তখন সে না আর বাইক চালাতে পারছে না। তার ধুম জ্বর উঠেছে এবং শরীরটা কাঁপিয়ে তার জ্বর আসছে। এতটাই শরীর খারাপ যে সে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে। সে জানে এখন গাড়ি চালালে ভয়ানক কিছু ঘটে যেতে পারে। শেষমেশ না পেরে তার বাবাকে সে ফোন করলো। কি করবে আর, বলছে শরীরটা খুব খারাপ লাগছে, এখন কি করব আমি, আমার পক্ষে চলার সম্ভবই না। সেই সময় অর্ণবদার বাবা অনেক বেশি কথাও তাকে ফোনে শোনানোর পরেও আবার কাউকে নিয়ে, নিজেরও একটা বাইক আছে, সেই বাইক নিয়ে তার দাদার এক ছেলেকে নিয়ে সে রানাঘাটে এসেছিল। অর্ণবদা তখন পাশেই একটা দোকানে বসেছিল গাড়িটা পার্ক করে। তখন সেখানে যাওয়ার পরে অর্ণবদাকে, যে অর্ণবদার কাকার ছেলে এসেছিল অর্ণবদার বাবার সাথে, সে বাইকে করে নিয়ে এসেছে। বাড়ি আসার পরে সে কারোর সঙ্গে আর কথা বলছে না, কথা বলতেই পারছে তো, শরীরটা এতটা পরিমাণে অসুস্থ। এদিকে তার গার্লফ্রেন্ড তো বাড়িতে খুব চিন্তা করছে যে এরকম খারাপ হয়ে গেল শরীরটা। বাড়িতে এসে না দেখতেও এসেছে, মানে অর্ণবদার গার্লফ্রেন্ড
কিন্তু জানেন, যখন অর্ণবদার গার্লফ্রেন্ড দেখতে এসেছে অর্ণবদাকে, অর্ণবদা তার দিকে ফিরেও তাকায়নি। তার তাকাতে ইচ্ছে করছে না, তার দিকে কার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। অর্ণবদার গার্লফ্রেন্ড পুরো কেঁদে ফেলেছে ওইখানে, যে কি হয়ে গেল, সে আমাকে দেখতেই পারছে না, কেমন যেন অচেনাভাবে তাকাচ্ছে, এরকম ব্যবহার কেন করছে। তখন অর্ণবদার মা অর্ণবদার গার্লফ্রেন্ডকে বোঝালো যে দেখো শরীরটা খুব খারাপ, তো মনে হয় ওর জন্য ভালো লাগছে না কোনো কিছু। বলছে ঠিক আছে, হতে পারে। অর্ণবদাকে ভালো ডাক্তারও দেখিয়েছিল, বাড়িতে এসেছিল ডাক্তার, কিন্তু সে দেখার পরে ওষুধপত্র দিল, কিন্তু কোনো মতে কিছু হলো না, ঠিকই হচ্ছিল না। আর অর্ণবদা কারোর সঙ্গে কথা বলতে চায় না, সে বলছে যে কারোর সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে না, তোমাদের আমি সহ্যই করতে পারছি না। সেই দিন রাত্রেবেলা থেকে অর্ণবদা পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল, বাড়ি প্রত্যেককে ধরে সে মারছিল। এটা অর্ণবদার পুরো স্বভাব বিরুদ্ধ, কারণ সত্যি বলতে অর্ণবদা না খুব মাটির মানুষ। এটা তো দাদা নিজে থেকে বলতে পারছে না, যেটুকু আমি তার মুখে শুনলাম, যে তার মা বাবার সঙ্গে যেভাবে সম্পর্ক রেখেছে, মায়ের কথা ভেবেছে, তো সেভাবে আমার মনে হয়েছে যে সত্যি সে মানুষটা অন্যরকম। যখন সে বলল যে আমি যেন মেরেছি সবাইকে ধরে, এমনকি সবাইকে ধাক্কা মেরে ফেলে পর্যন্ত দিচ্ছি, আমার যখন গার্লফ্রেন্ড এসেছে তারপরে আবার সকালবেলায়, তখন তাকে দেখলে আমার রাগ হচ্ছে, আমার কেন যেন মনে হচ্ছে যে সে সরে গেলে আমি ভালো থাকবো। আমার কাছে একবার এসছিল, খুব কাঁদছিল, কিন্তু আমার অসহ্য লাগছিল, তাকে বারবার করে সরে যেতে বলছিলাম আমার সামনে দিয়ে, খুব খারাপ লাগছিল। তখন আবার আমি বুঝতে পারছিলাম না কেন ওরকম হচ্ছে, আমি নিজের মধ্যে ছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমার ওয়েট যদি 72 কিলো হয়, আমার ওয়েট 100 কেজি তারও বেশি হয়ে গেছে, এতটা ভার লাগছিল আমার শরীরটা। যখন কোনোভাবেই অর্ণবদার শরীর ঠিক হচ্ছিল না, যখন সে পুরো পাগলের মতো ব্যবহার করছিল, তখন অর্ণবদার বাড়িতে যে সব সময় পুজো পার্বণের কাজ করে একজন পুরোহিত মশাই, বাড়িতে যে কোনো পুজো হলে তাকেই ডাকা হয়। তিনি শুধুমাত্র পুরোহিত নন, তিনি কিন্তু অনেক বিষয়ে দক্ষ। তো ভাগ্যক্রমে সেদিন সেই পুরোহিত তাদের বাড়িতে এসেছিল একটা লিস্ট দিতে, যে বিয়ের সরঞ্জামের কি কি কিনতে হবে সেগুলো দিতে এসেছিল, যেহেতু একটা মাস বিয়ের বাকি আছে তো কিনতে হবে। সেই সময় কিন্তু পৌষ মাসে এসব কিনতে হয় না, তারা জানে। অঘ্রাণ মাসে তারা বিয়ের সরঞ্জাম সমস্ত কিছু কেনা শুরু করে দিয়েছে। আর এটা তো সবাই জানে যে অঘ্রাণ মাসে কেনা শুরু করলে বিয়ের জিনিস পৌষ মাসেও কেনা যায়, অসুবিধা হয় না। তো সেভাবে লিস্ট দিতে এসেছিল পৌষ মাসে, মানে ওই সময়টায় ভাগ্যক্রমে এসেছিল। কারণ অর্ণবদার বাড়ির লোক কখনো ভাবতেই পারেনি যে অর্ণবদার ভিতরে খারাপ কিছু প্রবেশ করে গেছে, একটা খারাপ হাওয়া বাতাস লেগে গেছে। সে পুরোহিত মশাই এসে অর্ণবদার সমস্ত কিছু পাগলামি দেখে সে বুঝতে পেরে গিয়েছিল যে ভয়ানক কিছু একটা ঘটেছে। তখন সে বলল যে কোথায় গিয়েছিল তোমাদের ছেলে? অর্ণবদার ডাক নাম না আবার বুবাই, বলছে উনিও বুবাই বলে ডাকে, যেহেতু ছোটবেলা থেকে পুজো করে তো ওই বাড়িতে। বলছে বুবাই কোথায় গিয়েছিল, এরকম করছে কেন? বলছে এই ব্যাপার, এই হয়েছে। তোমরা এখনো বসে আছো? কবে এসছে বাড়ি? বলছে তো কালকে এসছে। তারপরে তোমরা বসে আছো? কত বড় খারাপ কিছু ঘটে যাচ্ছে ওর সাথে, তোমরা কি সেটা জানো? এই কথা শুনে তো সবাই খুব ভয় পেয়ে গেছে। তখন উনি বললেন যে ওর মধ্যে খারাপ কিছু প্রবেশ করে গেছে, খারাপ হাওয়া লেগেছে ওর, অনেক কিছু করতে হবে। আর এই যে সামনে বিয়ে, একটু বুঝে শুনে এখন চলতে হয়, কেউ তো এখন মানে না, এগুলো মানতে হয়। তোমরা হয়তো ভাবো যে গায়ে হলুদ তো লাগেনি, গায়ে হলুদ লাগলেই হয়তো তারপরে ভয়ানক কিছু হয়, তার আগে আর কিছু হয় না। কিন্তু এই সময় অনেক বাধা বিপত্তি আসে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে বিয়েটা করতে হয়, ঠাকুরের নাম স্মরণ করতে হয়, একটু সমঝে চলতে হয়। তোমরা তো এইসব কিছু মানতে চাও না, ওকে আমার সামনে নিয়ে আসো, অনেক কিছু করতে হবে। তখন অর্ণবদার বাবাকে বললো যা যা বলছি দাদা সেগুলো বাজার থেকে নিয়ে আসুন। এখনো আপনারা বসেছিলেন, অনেক কিছু তিনি লিখে দিলেন একটা কাগজে, সেইগুলো অর্ণবদার বাবা বাজার থেকে নিয়ে আসলো। আর সেই বাড়িতে সেই উঠোনে বসেই তিনি যজ্ঞটা করলেন। অনেকটা সময় ধরে অর্ণবদার সাথে অনেক কিছু করা হলো। তারপর অর্ণবদা সত্যি সুস্থ হয়েছিল। যে মানুষটা পাগলের মতো ব্যবহার করছিল, যার শরীর থেকে জ্বর কমছিল না, সেই মানুষটার শরীরে এখন জ্বর নেই, তার তাপমাত্রা এখন স্বাভাবিক, পুরো সুস্থ মানুষ সে। যজ্ঞটা কমপ্লিট হয়ে গেল, সঙ্গে সঙ্গে অর্ণবদা যেন পুরো স্বাভাবিক হয়ে গেল। তার মনে হলো, মানে বলছে আমাকে, তুমি ভাবতে পারবে না, আমার মনে হচ্ছে যে মা বাবা তো অবশ্যই তাকে ভালোবাসি, কিন্তু আমার মনে হচ্ছিল আমার গার্লফ্রেন্ডের সাথে আমি কতদিন কথা বলি না, সে আমার থেকে কত দূরে সরে গেছে। অর্ণবদা দেরি করেনি, সঙ্গে সঙ্গে তার গার্লফ্রেন্ডকে ফোন করেছে আর বলছে তোমার সঙ্গে আমি কতদিন কথা বলি না। অর্ণবদার কথাটা শুনে না সে হাউ হাউ করে কেঁদে ফেলেছে, কারণ সে তো মেনে নিতে পারছিল না যে অর্ণবদা এরকম ব্যবহার করবে। সে বলছে তুমি বাড়িতে থাকো, আমি আসছি।
আসার পরে অর্ণবদা গার্লফ্রেন্ড তখন সমস্ত কিছু জানতে পারে, শুনতে পারে যে এই ব্যাপার ঘটেছিল। বকাটকাও দিল অর্ণবদাকে, অর্ণবদার গার্লফ্রেন্ড। অর্ণবদার মা বাবাও অনেক বকেছিল। তারপরে সমস্ত কিছু ঠিক হয়েছিল। 1 মাস পরে বিয়েও হয়েছিল তাদের। এখন তারা সুখে সংসার করছে। এখনো তারা কোনো সন্তান নেয়নি, পরবর্তীকালে তারা নেবে, কিন্তু তারা ভালো আছে। তো এই ছিল আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ভৌতিক, ঐশ্বরিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় পাঠাতে পারেন। কারণ এইসব ঘটনা শুনে অনেকে কিন্তু অনেক শিক্ষা নিতে পারে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।